আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দুইটি পদ্ধতিতে জমি পুনরুদ্ধার করা হবে। তাতে উপকৃত হবে সরকার, উপকৃত হবে সাধারণ জনগণ। কোন পদ্ধতিতে জমি পুনরুদ্ধার করছে এবং কোন পদক্ষেপটি নেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেই কঠিন সিদ্ধান্ত একটি মাত্র পদক্ষেপ। যেই পদক্ষেপটি হচ্ছে যে আপনারা যারা জমির মালিক আছেন বা সরকার যে জমির মালিকানা নিয়ে বসে আছে, সেখানে সকল জেলার ডিসি সাহেব কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যত খাস খতিয়ানের সম্পত্তি, অর্পিত সম্পত্তি, স্বীকৃতি সম্পত্তি, সকল সম্পত্তির মালিক কিন্তু জেলা প্রশাসক। জেলা প্রশাসক মালিক মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কিন্তু এই সম্পত্তির মালিক। এই যে খাস সম্পত্তি, অর্পিত সম্পত্তি বা বিভিন্ন ধরনের বেদখল হওয়া সম্পত্তিগুলি, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধার করার জন্য একটি কঠিন পদক্ষেপ নিয়েছে। সেই কঠিন পদক্ষেপটি হচ্ছে খাজনা কিন্তু বন্ধ করে দিয়েছে। কি, কাদের খাজনা বন্ধ করে দিয়েছে? যেই সকল জমির ভিতরে সমস্যা আছে, যেই সকল খাস সম্পত্তি বিক্রি হয়ে গিয়েছে, অর্পিত সম্পত্তি মালিকানা সম্পত্তি হিসেবে নিয়েছে, এই সকল সম্পত্তি সরকারের 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত জনসাধারণের সম্পত্তি, এই সকল সম্পত্তি যারা আত্মসাৎ করে, জালিয়াতি করে যারা এই সম্পত্তি ভোগ দখলে আছেন, তারা কিন্তু এখন দেখবেন খাজনা দিতে পারতেছেন না। খাজনা কিন্তু বন্ধ হয়ে আছে। অনেকেই ফোন করেছেন, অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন। আমি একটি ভূমি অফিসে গিয়েছিলাম, সেখানে যে দেখি যে অনেকের খাজনা কিন্তু বন্ধ হয়ে আছে। আমি তহসিলদারের কাছে জিজ্ঞাসা করার পরে তহসিলদার বললেন যে এই সকল সম্পত্তি হচ্ছে অর্পিত সম্পত্তি, এই সকল সম্পত্তি আছে সরকারের 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি, এই সকল সম্পত্তি সকল কিছু খাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও জানেন যে যারা সম্পত্তি ক্রয় করেছেন, ক্রয় করার পরে দীর্ঘ বছর পর্যন্ত সম্পত্তি ফেলে রেখেছেন, অনেকে সম্পত্তিতে ভোগ দখলে আছেন কিন্তু খাজনা দিচ্ছেন না। এই সকল সম্পত্তি কিন্তু অনেকের সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, অনেকেই জানেন না। যেই সকল সম্পত্তিতে এখন থেকে 5-7 বছর আগেও খাজনা দিতেন, এখন বর্তমানে সেই সকল সম্পত্তির কিন্তু খাজনা দিতে পারতেছেন না। যেই সকল সম্পত্তিতে খাজনা দিতে পারতেছেন না, সেই সকল সম্পত্তির মধ্যেই কিন্তু ঝামেলা বসে আছে। এই ঝামেলাগুলি এড়ানোর জন্য আপনাকে কিন্তু সরকার একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। সেটি হচ্ছে কি, একদম সুন্দরভাবে আপনার আদালতে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এই যে খাজনা বন্ধ করে দেওয়ার ফলে যখন আপনি খাজনা দিতে যাচ্ছেন, তখনই কিন্তু নায়েব সাহেব সরাসরি বলে দিচ্ছে আপনি আইনগত দিক থেকে ব্যবস্থা নিন। আর এই খাজনা বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনি যখন এসিল্যান্ড মহোদয়ের সাথে দেখা করতে যাচ্ছেন, এসিল্যান্ড মহোদয়ও কিন্তু বলে দিচ্ছে যে আপনি আইনগত ব্যবস্থা নিন। আর আইনগত যখন ব্যবস্থা নিতে যাচ্ছেন, তখন আইনগতভাবে যখন আপনি মকদ্দমা দিচ্ছেন, সেই মকদ্দমা দেওয়ার ফলে দেখা গেছে যে আপনার যতটুক সম্পত্তি প্রাপ্ত, ততটুক সম্পত্তি আদালত কর্তৃক রায় ঘোষণা করে দেওয়া হচ্ছে, আর অন্য সম্পত্তি রায় কিন্তু তারা দিচ্ছে না। এমন একটি প্রশ্ন 2 দিন আগে আমাকে একজন করেছিল দিনাজপুর থেকে। আমি যদি এই ঘটনাটা আপনাদেরকে বলি, তাহলে আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে তার দাদুর সম্পত্তি, সনাতন ধর্মের ব্যক্তি তিনি, তার দাদুর সম্পত্তি, চাচা, তারপরে পিসিমা, তারা কিন্তু দাদু তারা দেশের বাইরে চলে গেছে, অর্থাৎ ভারতে চলে গেছে, এবং বাবা দীর্ঘ বছর এই সম্পত্তি নিয়ে তিনি ভোগ দখলে ছিলেন। কিন্তু এই যে পতিত সম্পত্তি যেগুলি বা যে সকল সম্পত্তি এনিমি প্রপার্টিতে চলে গেছে, এই সকল সম্পত্তি তার বাবা কিন্তু এই অর্পিত সম্পত্তি দীর্ঘ বছর আগে কিন্তু একটি লিজ নেওয়া হয়েছিল। তিনিও জানেন যে এই সম্পত্তি যেহেতু ভাইয়ের অংশ আছে, বোনের অংশ আছে, এই সম্পত্তি এক সময় ছেড়ে দিতে হইতে পারে। সেই জন্য ডিসি সাহেবের কাছ থেকে সেই অর্পিত সম্পত্তি তিনি বন্দোবস্ত নিয়েছিলেন, লিজ নিয়েছিলেন। সেই বন্দোবস্ত কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর এই বন্দোবস্ত ক্যান্সেল হওয়ার ফলে তার কাছ থেকে কিন্তু আর খাজনা নেওয়া হয় নাই।
খাজনা বন্ধ করে দেওয়ার পরে তারা কিন্তু বিজ্ঞ আদালতে এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মকদ্দমা করেছিলেন। এই মকদ্দমা করার পরে যখন জাজমেন্ট আসলো তার নামে, অর্থাৎ বিজ্ঞ আদালতের বিচারক মহোদয় যখন এই সম্পত্তির যে রায় ঘোষণা করেছেন, সেই রায়তে কিন্তু সেই দিনাজপুরের যে ব্যক্তি আমাকে ফোন করেছিলেন তাদের যতটুক প্রাপ্ত সম্পত্তি ততটুক সম্পত্তি তাদের নামে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে। আর বাকি যে সম্পত্তিগুলি আছে অর্পিত সম্পত্তি, সেই সম্পত্তির জন্য কিন্তু আর রায় ঘোষণা করে নাই। সেটি কিন্তু সরকারের যে খাস খতিয়ানি সম্পত্তি সেটি কিন্তু বলা হয়েছে। তো এই যে একটি সুযোগ সরকার নিচ্ছে, এই সুযোগটা সরকার নিচ্ছে সরকারের খাস খতিয়ানের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। তেমনি ভাবে জনগণের যেই সম্পত্তিগুলি ঠিক এমনি ভাবে অন্যদের দখলে রয়েছে, ঠিক এই একইভাবে কিন্তু এই দুইটি পদ্ধতিতে কিন্তু সম্পত্তি ফিরে আসবে। তার নামে 1 নাম্বার পদ্ধতি হচ্ছে যে বিডিএস জরিপটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই ডিজিটাল সার্ভেতে সরাসরি কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় যিনি নারায়ণ চন্দ্র চন্দ, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ঘোষণা করে দেওয়ার জন্য, প্রচার করে দেওয়ার জন্য, পাবলিসিটি করার জন্য যে এলাকায় বিডিএস জরিপ হবে সেই এলাকায় যেন কোনো ব্যক্তি বাদ না পড়ে এবং সরকারি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি যেন কোনোভাবেই জনগণের নামে যেন রেকর্ড না হতে পারে এবং জনগণের সম্পত্তিও যেন সরকারের নামে রেকর্ড না হতে পারে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে সরকারের এখানে একটা উদ্দেশ্য নিয়ে তারা এই বিডিএস জরিপটি করতেছে, যে বিডিএস জরিপটি যদি করা হয় তাহলে সাধারণ জনগণের যেই সম্পত্তিগুলি বেদখল হয়ে আছে এবং সেই সম্পত্তিগুলি পেশি শক্তির বলে উইদাউট ডকুমেন্টসে তারা ভোগ দখল করে আছে, অথবা কোনো একটি মাত্র খতিয়ানের বুনিয়াদে তারা ভোগ দখলে আছে, এই সকল ব্যক্তিরা যাতে করে সকল কাগজপত্র সাবমিট না করলে তাদের নামে বিডিএস জরিপটি হবে না। তাহলে সরকার এখানে কি বোঝাতে চাচ্ছে? সরকারের যে বিডিএস জরিপ সেখানে বোঝাতে চাচ্ছে যে সরকারি সম্পত্তি বিডিএস জরিপের মাধ্যমে সকল সম্পত্তি সরকারের যে ডিসি সাহেবের আন্ডারে সেই সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য। যেমন হতে পারে অর্পিত সম্পত্তি, সরকারের 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি, নদীর গর্ভে চলে গেছে শিকস্ত সম্পত্তি, তারপরে দেবোত্তর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, যেই সকল সম্পত্তি মোট কথা খাস খতিয়ান আছে সকল সম্পত্তি কিন্তু এই বিডিএস জরিপের মাধ্যমে অলরেডি সরকার কিন্তু তাদের আয়ত্তে নিয়ে নিবে। এবং পাশাপাশি জনসাধারণ যারা ক্ষতিগ্রস্ত আছে, যাদের সম্পত্তি যোগ সাজসে এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসগুলি তাদের সহায়তায় যারা নামজারি করে রেখেছেন বা তার যারা একটিমাত্র রেকর্ড করেছেন, তারা আর কোনো কাগজপত্র নেই, সেই সকল সম্পত্তিও কিন্তু জনগণের পাওয়ার অধিকার আছে, সেই সকল সম্পত্তি কিন্তু জনগণ পেতে যাচ্ছে। এই যে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিডিএস জরিপের মাধ্যমে সম্পত্তি সরাসরি আলাদা করে ফেলানোর জন্য, আরেকটি পদক্ষেপ হচ্ছে যে আপনাকে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে। সেই সুযোগটি কি? যে আপনি সরাসরি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু আইনগত ব্যবস্থা যখন নিবেন তখন এই আইনের গেরাকলে পড়ে আপনার সম্পত্তি কিন্তু সেই আদালতে রেখে আসতে হবে। কারণ এই জন্য রেখে আসতে হবে যে আদালতে মামলা করার যে সুযোগটি সরকার আপনাকে দিচ্ছে। কারণ খাজনা বন্ধ করে দিলে আপনি যখন বলা হবে যে আপনি যান আইনগত ব্যবস্থা নিন, তা আপনি যখন একটি মামলা দায়ের করবেন, তা মামলা দায়ের করলে আপনার যে কাগজপত্রে দলিলাদি সেইগুলি সাবমিট করার পরে আপনার সিএস খতিয়ান থেকে যখন টান দিবে তখন দেখা যাবে যে ওয়ারিশ কায়েম সনদের ভিতরে আপনি যে মামলা করেছেন মামলার বাদী আপনি ওই কাগজে কতটুক সম্পত্তি পাবেন, ঠিক যতটুক সম্পত্তি পাবেন অতটুক সম্পত্তির জাজমেন্ট আপনার কাছে আসবে, এর অতিরিক্ত সম্পত্তির জাজমেন্ট আপনার কাছে আসবে না। এই যে একটা কৌশল বা এই যে একটা আইনগত দিক থেকে যে একটা সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর জন্যই কিন্তু জনগণ এতদিন অপেক্ষা করেছে। তবে এই সিদ্ধান্ত কিন্তু আমি দিনাজপুর থেকে যে লোকটি আমাকে ফোন করেছিল তিনি কিন্তু বিস্তারিতভাবে আমাকে বলেছেন যে তাদের অলরেডি একটি মামলার রায় হয়েছে, সেই রায়তে তারা যতটুক সম্পত্তির প্রাপ্ত ততটুক সম্পত্তি রায় হয়েছে, আর বাকি চাচাদের জ্যাঠাদের যেই সম্পত্তি সেই সম্পত্তির রায় ঘোষণা করা হয় নাই, সেটি অর্পিত সম্পত্তি হিসেবেই চিহ্নিত করা হয়েছে। তাহলে আমি আজকের যে ভিডিওটি আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের সচেতন করার জন্য যে কথাটি বললাম, এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু খাস খতিয়ানের সম্পত্তি যেগুলি নদীর গর্ভে চলে গেছে শিকস্ত সম্পত্তি, আবার পরবর্তীতে চর জায়গায় ওঠে, তারপরে সরকারের খাস সম্পত্তি, এগুলি কিন্তু জনগণের মাধ্যমে বন্দোবস্ত দেওয়ার যে কথা রয়েছে বা বন্দোবস্ত দেওয়ার যে নিয়ম রয়েছে, এই বন্দোবস্ত নেওয়ার জন্য লিজ নেওয়ার জন্য আপনারা কিন্তু ডিসি অফিসে যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনারা যদি এই সম্পত্তিগুলি যদি আপনারা বন্দোবস্ত না নিয়ে
সেই সকল সম্পত্তি যারা ভোগ দখলে আছেন তাদের সম্পত্তি কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর যারা পেশি শক্তির বলে কোনো কাগজপত্র ছাড়া জবর দখল অবস্থায় আছেন তারা কিন্তু এই বিডিএস জরিপে কিন্তু ছিটকে পড়বেন। কারণ বিডিএস জরিপে যখনই ছিটকে পড়বেন তখন কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন না। আদালতে মকদ্দমা করলেও সেই সম্পত্তি ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারে থাকেন তাহলে আজকের এই বিষয়টির উপরে ভিত্তি করে যাদের যাদের কাগজপত্রের ভিতরে ভুল আছে তারা সেই সকল কাগজপত্র সংশোধন করে তারপরে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।